এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা রবিবার দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা আমি আর রাজীব একটা সিনেমা দেখতে দেখতে শুতে দেরি করেছি, যা হয় আর কি, উঠতে উঠতেও দেরি হয়েছে। বাচ্চাগুলোকে একটু খাইয়ে চা বসিয়ে দিয়েছি, চাটা একটু ফুটুক, ততক্ষণে এই বিস্কিটের নতুন প্যাকেটটা আনা হয়েছে, সেটা জারে ঢেলে রাখবো। চায়ের সাথে আমার সবসময়কার ফেভারিট বিস্কুট হচ্ছে ওই ব্রিটানিয়ার মেরি বিস্কিটটা, কিন্তু রাজীব ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কিট খেতে বেশ ভালোবাসে। ও আবার মেরি বিস্কিটটা খুব একটা পছন্দও করে না, ওর জন্যই ওই নানান রকম বিস্কিটের প্যাকেট আনা হয়। করাচি বিকারের এই নতুন বিস্কিটটা দেখলাম, ওই জিঞ্জার বিস্কিট মতন। আদা দিয়ে বিস্কুট কিন্তু ইন্ডিয়াতেও আগে অনেক খেয়েছি, বাবা ভীষণ আনত, চা দিয়ে ভালোই লাগে খেতে, তো সেটাকে এখন জারে ঢেলে রাখবো। বিস্কুটগুলো এতটাই খাস্তা যে কেমন ভেঙে ভেঙে গেছে। এর আগে আরেকটা কোম্পানির এই জিঞ্জার বিস্কিটটা আনা হতো, সেটাও বেশ ভালো, কিন্তু করাচি বিস্কিটের ব্যাপারটাই আলাদা। এখানে করাচি বিস্কিটটা ভীষণ মানে চল, বুঝলে তো, দোকানে ভীষণ করাচি বিস্কিট পাওয়া যায় নানান রকম ফ্লেভারের। দেখা যাক এটা খেতে কেমন হয়। চাটাও বেশ ভালো করে ফুটে গেছে, কালারটাও সুন্দর চলে এসছে। আমি ভাবতেও পারি না 2 বছর আগেও কিন্তু আমি চা খেতাম না, কিন্তু ওই চায়ে ডুবিয়ে বিস্কুট খাওয়ার লোভে লোভে এখন একটু একটু করে চা খেতে খেতে চায়ের প্রতিও একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। যাক, চাটা এখন ঢেলে নিই, 2-1টা বিস্কিট, এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তারপরে আবার তাড়াতাড়ি করে দুপুরবেলার রান্নাবান্নাও শুরু করতে হবে। এইবারে কস্কো থেকে গিয়ে এই জিনিসটা প্রথম দেখতে পেলাম। এখানে গোট কিউব পাওয়া যাচ্ছিল কস্কোতে গোট পাওয়াই যায় না, ল্যাম্বও বোধহয় পাওয়া যায় না। তো এবারে দেখলাম যে একদম নতুন এইটা এসছে গোট কিউব। তো আমার খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু অনেকটা ওয়েট, 15 পাউন্ডের, এটা মোটামুটি 7 কেজি মতন। তো রাজীব বললো যে না, কস্কোর জিনিস সবসময় ভালো হয়, একবার নেওয়া যাক। আর দেখলাম যেটা হচ্ছে যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান যে গোট, সেটা থেকে, আর লিখছে যে বোন আছে ভেতরে। তো হালালের তো আমাদের প্রয়োজন নেই, কিন্তু আর সত্যি কথা বলতে এই কস্কোতে এত বছর ধরে জিনিস কেনা হচ্ছে, কস্কোর জিনিস সবসময় ভালো হয়েছে। 2-1টা জিনিস ছাড়া সবকিছু কস্কোতে আমাদের ভালোই লাগে। কিন্তু এখন পেন পয়েন্টটা হচ্ছে যে এই 7 কেজি মাটন কবে শেষ হবে। তো আজকে প্রথম বানানো হচ্ছে এটা থেকে। আর কত বড় একখানা বক্স করেছে মাটনের, বোঝো, প্যাকেজিং খুব ভালো, প্যাকেজিংটা ভারী সুন্দর, প্যাকেজিংটা খুব ভালো। আর এই হচ্ছে 15 পাউন্ড অস্ট্রেলিয়ান গোট ফোট লেখা টেখা আছে, যার কি বলছে যে ফ্রি রেঞ্জের মানে হয়তো ছেড়ে টেড়ে রাখে, কোনো মানে ফার্মের না। আর এরকম ভাবে দিয়েছে, একদম জিপলক একটা বক্সে দিয়েছে, দেখো জিপলকে দিয়েছে। পিসগুলো ভেরিয়েবল টাইপের পিস, হ্যাঁ পিসগুলো মনে হচ্ছে দেখে যেটা যে সব জায়গার পিস আছে। এখন দেখা যাক। আজকে প্রথমে ভেবেছিলাম, কালকে রাত্রি থেকে যেটা ভেবেই রেখেছিলাম যে আজকে মাটন বিরিয়ানি করব, কিন্তু মাটন বিরিয়ানি বানানোর সময় প্রয়োজন, একটু মাটনটাকে ভালো করে ম্যারিনেট করা প্রয়োজন। সেটা আজকে ঘুম থেকে উঠে বোঝা গেছে যে আজকে আর মাটন বিরিয়ানি হচ্ছে না, আজকে একদম সেই বাঙালি বাড়ির রবিবারের মাটনের ঝোল হবে বাড়িতে। তো এখন আমি আপাতত করে দেবো, দেখা যাক মাটনটা কেমন হয়। দেখে কালার তো খুব ভালো লাগছে, একদম যে রেড কালার যেটা হয় এখানে, যে একটা হালকা গাঢ় লাল হয়ে যায়, সেটা ভালো। একদম মাঝে মাঝে কোনো মাটনের হয় যে একদম ব্রাউন টাইপের কালারটা হয়ে যায়, সেটা না, যেটা পিঙ্কিশ কালার সেটাই আছে। আর মাটনের দাম এখানে যে কোনো দোকানে তোমার মোটামুটি পড়ে ধরো 10.99, মানে $11 থেকে মোটামুটি $14 মধ্যে। তার মানে কত হচ্ছে রাজীব? 1 পাউন্ড মানে হচ্ছে 450 গ্রাম। 450 গ্রামের দাম পড়ছে 800, 850 বা 900 টাকা থেকে ওই ধরো 1600-1700 টাকা কেজি। হ্যাঁ এরকম, 1600-1700 না, তারও বেশি, প্রায় 2000 টাকা মতন কেজি পড়ছিল। কিন্তু এটা মাত্র $4 পার পাউন্ডে আমরা পেয়েছি, মানে ধরো এই $8, $9 পার কেজি। আর ওই 720 টাকা পার কেজিতে মাটনটা পাওয়া গেছে। ইন্ডিয়ার থেকেও কম দাম, এখন তো বোধহয় 800 টাকার বেশি দাম ইন্ডিয়াতে। দেখা যাক মাটনটা কেমন হয়।
বাহ, পিসগুলো তো বেশ সুন্দর, বেশ মাঝারি সাইজের, একদম যেরকম আমরা ঝোলের জন্য যেরকম পিস বানাই সেই রকমই। আর এখানে না মাটনটা সবসময় ওই ফ্রোজেন অবস্থায় মেশিন দিয়ে কাটা হয়, তো তাই একদম এরকম চৌকো চৌকো পিস হয়। যাক, ওদিকে মাটনটাকে একদম গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি রান্নার সব প্রিপারেশনগুলো করে নেব। আর বাঙালির ওই মাটনে ঝোলে যদি আলু না দেওয়া হয় তাতে তো আর ভালো লাগে না। আলুগুলোকে কেটে নিয়েছি ওদিকে, এখন পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এই দেশে এই লাল লাল পেঁয়াজগুলো ভীষণ বড় বড়ই পাওয়া যায়, আর এত ঝাঁঝ হয় না, লাল পেঁয়াজগুলো কাটতে কাটতে চোখের জলে নাকের জলে অবস্থা হয়। কিন্তু এখানে যে ইয়েলো অনিয়ন আর একদম সাদা একটা পেঁয়াজ পাওয়া যায়, সেগুলোতে আবার এতটা ঝাঁঝ থাকে না। কিন্তু সেগুলো দিয়ে মাংস, মাছ এগুলো রান্না করলে আবার স্বাদও তেমন ভালো হয় না। স্বাদ ভালো হয় এই লাল পেঁয়াজটাতেই। কিন্তু ওই যে বললাম, এত বড় বড় পেঁয়াজ একদিনে শেষও হতে চায় না, আর তার উপরে চোখের জলে নাকের জলে অবস্থা। কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেব, আর কিছুটা পেঁয়াজ একটু কয়েকটা লঙ্কা দিয়ে বেটে নেব। আদা রসুনটা তো আমার ওই একদম সপ্তাহের বাটাই থাকে, আজকে শেষ হবে, কালকে আবার সমস্ত বেটে বুটে রেখে দেবো। সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাঝে মাঝে আমি আলু না ভেজেও এই মাটনটা বা চিকেনের ঝোলে দিয়ে দিই, কিন্তু আলু ভেজে দিলে তার স্বাদটাই আলাদা হয়। লাল লাল করে এদিকে আলুটা ভেজে নেব। আর এদিকে দেখো, আমার মাটন খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে গেছে। মাটনটাকে আজকে সব কিছু মাখিয়ে একেবারে বসাবো। এইরকমভাবে না আমার মেজো জেঠু মাটনটা রান্না করতো। মা কিন্তু একদম সমস্ত মশলা কষিয়ে তারপরেই মাটন দিয়ে কষিয়ে রান্না করতো। আমার কিন্তু আবার এই পদ্ধতিটা বেশি ভালো লাগে, মনে হয় স্বাদটা একটু বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি রসুন বাটাটা একটু বেশি দিই আদা বাটার থেকে। আর তার মধ্যে দিয়ে দিলাম দই, 1 চামচ মতন দিলাম জিরের গুঁড়ো, 1.5 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম। মাটন বা চিকেনে ধনের গুঁড়োটা একটু বেশি দিই আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটা গোটা রসুন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রসুনগুলো বড্ড বড় বড় ছিল বলে কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন আর একটা টমেটো দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ চিনিও দিয়েছি। চিনিটা কিন্তু সব টেস্টটাকে ব্যালেন্স করে, এটা বাঙালিদের একটা টোটকা যেটা বেস্ট কাজ করে। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। 1 ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু আজকে তো এমনিতেই যা বেলা করে ফেলেছি, আজকে আর ম্যারিনেট করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করতে হবে। সব কিছুই মাটনের মধ্যে মিশিয়ে দিয়েছি, শুধু যে পেঁয়াজটা বেটেছিলাম সেইটা একমাত্র মেশাইনি, সেটা একদম তেলেই রান্না করব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা। তারপরে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা না একটু ভালো করে না ভেজে কষিয়ে না নিলে তার একটা কাঁচা গন্ধ থেকেই যায়। যাক, পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পুরো ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেব। এরপরে হচ্ছে ওই হাতের কাজ আর তার সাথে ধৈর্যের পরীক্ষা। 20 মিনিট মতন ভালো করে কষাতে হবে। মাটন দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, এগুলো দিয়ে তো জলটা বেরোবেই। জলটা শুকিয়ে যখন আস্তে আস্তে তেলটা বেরোতে শুরু করবে, তখন কষানো কমপ্লিট হবে। রাজীবকে পুরো একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। এই যে আমাদের ফ্রিজটার পেছনে যে স্টোরেজটা ওপরের দিকে আছে, ওই দিকে আমি বড় বড় সব জিনিসগুলো রেখে দিয়েছিলাম। 5 লিটারের প্রেসার কুকারটা ওখানেই আছে। আজকে মাটনটা ভালো করে কষা হয়ে গেলে এটার মধ্যেই বসিয়ে দেবো। আর কি কি আছে একটু দেখে নিও তো রাজীব, আমি তো ভুলেই গেছি। ওটা ভেতরে কিছু আছে? 15 মিনিট ধরে একা নাগারে কষানোর পরে দেখো তেলটাও বেরিয়েছে আর মাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে রাজীব তো আমায় ওপর থেকে প্রেসার কুকারটা পেরে দিয়েছে। প্রেসার কুকারটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে সব কিছু দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, ব্যাস। এবার প্রেসারে কাজ করবে, আমার কাজ আপাতত শেষ। আলুটা আমি যখন মাটনটাকে কষিয়েছি, ভাজা আলুটা তখন দিইনি, একদম লাস্টে ভাজা আলুটা একদম ওপরে ওপরে দিয়ে দেবো। এখানের মাটন ওই 4টে সিটিতেই একদম ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। তো ওপরে খালি আলুগুলো ছড়িয়ে দেব, একটু গরম মশলা দিয়ে দেব। ঘি আমি মাটনের ঝোলে খুব একটা দিই না, তো ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আলুগুলোও না গোটা গোটা থাকে, যদি একেবারে নাড়িয়ে টাড়িয়ে দিই আলুগুলো একদম গলে যায়।
শনি রবিবারটা আংশু আর সন্দেশ এখন রাজীবকে ছাড়তেই চায় না। রাজীব তো এতদিন ধরে ছিল যে ওয়ার্ক ফ্রম হোম, আর এই শহরটায় আসার পরে যেহেতু এখন 3 দিন অফিসে যায়, 3 দিন যেহেতু বাবাকে পায় না, শনি রবিবার একদম সব সময় বাবার সাথে নয় বই পড়ো আমাদের জন্য, নয় এটা করো, নয় আমার সাথে খেলো, এই চলতে থাকে। আজকে ভাবলাম অনেক দিন বাদে একটু হাতে সময় আছে, স্যালাডের একটা প্লেট সাজাই। আগে যখন না বাড়িতে লোক আসতো আমাদের বাড়িতে, বিয়ের অনেক আগেকার কথা বলছি, তখন ছোটই ছিলাম, ক্লাস ওই 7-8-এ পড়তাম, তো তখন থেকে আমার একটা ছিল যে স্যালাডের প্লেটটা আমি সাজাবো সুন্দর করে, সে নানান রকমভাবে কেটে ডিজাইন করে স্যালাডের প্লেটটা সাজাতাম। এখন তো আর অত সময়ও হয় না, ধৈর্যও নেই। আজকে ভাবলাম একটু সময় আছে, মাটনটা যতক্ষণে ওদিকে হচ্ছে ততক্ষণে একটু চেষ্টা করি সাজাতে। ওই যেরকম পেরেছি সেরকম একটু সাজিয়ে নিয়েছি। প্রেশার কুকারটা খোলার সঙ্গে সঙ্গেই সারা ঘরটা পুরো ম ম করছে গন্ধে, দেখতেও ভারী সুন্দর হয়েছে। ওদিকে আমার ভাতও হয়ে গেছে। এখন আগে সব থেকে আগে সন্দেশ আর আংশুকে খেতে দেবো। আঞ্চ কেমন হয়েছে মাটনটা? অস্ট্রেলিয়ান মাটন খাচ্ছিস? হ্যাঁ, লিফ 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 আইস লিফ সব বলে যাচ্ছে একজন। সন্দেশ মাটন কেমন হয়েছে সন্দেশ? ইয়ামি ইয়ামি হয়েছে মাটন? ঝাল খেতে শিখছে একজন। বাচ্চাগুলোকে ওদিকে খাইয়ে দিয়েছি, সন্দেশকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর রাজীব খেতে বসবো রবিবারের আদর্শ মেনু, সাদা ভাত আর মাটনের ঝোল। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাটন ভালো সেদ্ধ হয়ে গেছে, বেশ ছিপে ছিপে না, মাটনটা ভালো একটু রান্নাটা একদম সেই পাতলা ঝোলের মতন হয়েছে, তো পাতলা ঝোল, বেশি ঝাল না, মাটনের একটা সুন্দর গন্ধ আছে। স্যালাড নিয়ে আনো। খাওয়া দাওয়া সেরে আংশুর সাথে একটু বসেছি। বেশ কিছুদিন আগে ওয়ালমার্ট থেকে এই পেন্টিংয়ের 2টো ক্যানভাস কেনা হয়েছিল। ছবিটা এর মধ্যে আঁকাই আছে, আর যেখানে যেখানে যে কালারগুলো করা হবে তার নাম্বারও দেওয়া আছে। কালার, তারপরে তুলি, সব কিছুই এই বক্সটার মধ্যেই দিয়েছিল। সেটা একটা আমি বানাচ্ছি, একটা আংশু বানাচ্ছে। আমরা এটা ভেবেই কিনেছিলাম, একটা আংশু বানাবে, একটা আমি বানাবো। আংশুর এখন পেন্টিং, আঁকা এগুলোর ওপরে বেশ একটা ঝোঁক এসছে, তো ওর সাথে মাঝে মাঝে বসলে ওর নিজেরও ভালো লাগবে। আমার না ভীষণ ভালো লাগে আঁকতে বা কিছু করতে, খুব একটা ভালো আঁকতে টাকতে কিছুই পারি না, চেষ্টা করি আর কি। আজকে ওই একটা কালার করতে করতেই প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের। বিকেল হয়ে গেছে, সন্দেশও ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম একটু কোথাও থেকে বেরিয়ে আসি। পালো অল্টো শহরটার মধ্যেই প্রায় 5-6টা ট্রেল আছে, তো তার মধ্যেই একটাতে এসছি। সবই যেহেতু ওই 10 আর 15 মিনিটের দূরত্বের মধ্যে, এপাশ ওপাশ যেতে খুব একটা অসুবিধা হয় না। চলে এসছি একটা ট্রেলে। এখানে সবগুলো ট্রেলের মধ্যেই না একটা একটা করে ম্যাপ দেওয়া থাকে। ট্রেলগুলো ভীষণ বড়, এপাশে ওপাশে হারিয়ে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে, তো একটা ম্যাপ নিয়ে নিয়েছি। এবার একটুখানি হাঁটবো, মোটামুটি 1 ঘন্টা মতন। আর বাচ্চাগুলো ভারী এনজয় করে এইরকম জায়গার মধ্যে দৌড়ে বেড়ানো, হেঁটে বেড়ানো। আমি তো বলি এখানে যত ইচ্ছা করে চিৎকার কর। আর বেশ ওপরে উঠে এসছি হাঁটতে হাঁটতে, এখান থেকে শহরটাও ভারী সুন্দর দেখা যাচ্ছে। এখানকার ট্রেলগুলোয় দেখছি কোনো না কোনো বন্য পশু দেখা যাবেই। ওইদিকে 2-3টে ঘোড়া ঘুরে বেড়াচ্ছিল, আবার এই দিকে ছিল ওয়াইল্ড টার্কি। বেশ অনেকগুলো এক জায়গায় বসে বসে কোনো খাওয়া দাওয়া করছিল আর কি। যাকে একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, এখান থেকে এবার রওনা দেব। রাজীব আসার সময় বলল একটু চা আবার বাড়িতে গিয়ে বানাবে, চলো একটা জায়গায় নিয়ে যাই, সেখানে চা খাওয়াবো তোমাকে। ওর কোনো অফিস কালিগ বলেছে এখানে ডেকান মর্সেল বলে একটা দোকান আছে, পালো অল্টোতে না, এটা আছে ফ্রিমন্টে, আমাদের শহর থেকে একটুখানি দূরে। তো সেখানে নাকি ইরানি চা পাওয়া যায়, আর সেটা নাকি ভারী সুন্দর খেতে। গিয়ে দেখলাম যে পুরো ইরানি চায়ের মতনই চাটা বানানো হচ্ছে, আর এখানে কি সুন্দর একটা টিপট দেখো। আর দোকানটায় না ভারী ভিড়। খাবারের দোকান দেখলেই বোঝা যায় যে সে দোকানে যদি ভিড় থাকে খাবার ভালো হবেই।
আমরা একটা বান মাস্কা নিয়েছিলাম, তার সাথে নেওয়া হয়েছিল ইরানি চা যেটা দারুণ ছিল খেতে, আর তার সাথে নেওয়া হয়েছিল চিকেন শর্মা বা শাওয়ারমা যাই বলুক আর কি, আর তার সাথে দিয়েছিল একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ। খাওয়া দাওয়া করে আমার তো আর মনে হচ্ছে না রাত্রিবেলা কিছু খেতে পারবো বাড়িতে গিয়ে, মাটনের ঝোল আবার ফ্রিজেই তুলতে হবে। আর চলো বাড়িতে যেতে যেতে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক করে দিতে একদম ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।